আদালতে দাঁড়িয়ে সৌরভের বিরুদ্ধে মুখ খুলল পাঁচু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম আদালতে দাঁড়িয়ে বলতে থাকে, ইয়োর অনার, আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলছি। সেদিনকে যা যা ঘটেছিল সব ঘটনা খুলে বলছি। আর আমার ওয়াইফ নির্দোষ, তাই আমি নিজেই আমার নিজের কেসটা তদন্ত করতে নেমেছি। আর সেটা সাপোর্ট করেনি আমাদের ডিপার্টমেন্টের অফিসার মহিতোষ মজুমদার ও সৌরভ। এ কথা শুনে দেখা যাবে প্রতিপক্ষের উকিল বলতে থাকে, হ্যাঁ, আপনি আপনি এমন একজন মানুষ যে কিনা তিনটে বুলেটের আঘাত পাওয়ার পরে জলে ফেলে দেওয়ার পরে সেখান থেকে উঠে এসেছেন, আর সেখান থেকে উঠে এসে নিজেই তদন্ত করতে শুরু করে দিয়েছেন, তাই তো? তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আপনি কথাটা ঘোরানোর চেষ্টা করছেন। আপনি বুঝতে পারছেন না আপনি যে কথাটা বলছেন সেটা একদম ভিত্তিহীন। কারণ কারণ আমি বারবার বলে যাচ্ছি যে আমাকে মারার চেষ্টা করা হয়েছিল, আর আমাকে সেখান থেকে বাঁচিয়ে নেওয়া হয়। আর আমি সেখান থেকে বেঁচে সুস্থ হয়ে উঠতে মানে আমার জ্ঞান ফিরতে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি, আর সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু করে দিই। এরপরে দেখা যাবে সৌরভ সেখানে বসে বসে ভয়ে কাতরাতে থাকে। এদিকে দেখা যাবে আড়াল থেকে শীতল দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি তোমাকে বাঁচিয়ে যে কত বড় ভুল করেছি সেটা শুধুমাত্র একমাত্র আমি বুঝতে পারবো। আজকে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। এদিকে দেখা যাবে তটিনী বসে বসে কান্না করছে আর বলছে, ভগবান তুমি দেখো, আজকে যেন কোনোভাবে ওর খুনি হিসেবে আমি প্রমাণিত না হই। আমাকে যেন কোনোভাবেই নিরপরাধী হয়ে আমাকে কখনো যেন দোষী সাব্যস্ত না করা হয়। আমি তো আমার স্বামীকে কিছুতেই মারতে পারি না, আর আমার স্বামীকে মারার কথা আমি কল্পনাতেও আনতে পারি না। এদিকে দেখা যাবে পরশুরাম জজ সাহেবের সামনে বলতে থাকে, আমাকে যে যে বুলেটটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই রিভলভারটা কার আপনি কি জানেন মহামান্য আদালত? আমি সেটা সমস্ত কিছু কালেক্ট করেছি, আর সেই রিভলভারটা হচ্ছে সৌরভের। সেদিন সৌরভ নিজে আমাকে শুট করেছিল, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। এ কথা শুনে দেখা যাবে জজ সাহেব অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? এদিকে দেখা যাবে এদিকে দেখা যাবে বিজিত গুন্ডাদের ফোন করে আর বলতে থাকে, তোমাদের যে কারণে পাঠানো হয়েছিল মনে আছে তো তোমাদের সে কথাগুলো? তখনই গুন্ডারা বলে, হ্যাঁ স্যার, আপনি একদম ভাববেন না, আমার সমস্ত কিছু মনে আছে। আমরা আমরা জানি যে পাত্রকে কোনোভাবেই কোর্টের মধ্যে প্রবেশ করতে দিলে হবে না, ওকে যে করে হোক এখানে মেরে দিতে হবে। তখন এই কথা শুনে বিজিত বলে, কথাটা যেন মাথায় থাকে, কোনোভাবে যেন ও স্টেটমেন্ট না দিতে পারে। ও যদি স্টেটমেন্ট দেয় তবে কিন্তু আমি ফেঁসে যাব, আর আমি ফাঁসলে তোমাদের কি হবে সেটা তো বুঝতেই পারছো। এরপরে দেখা যাবে তখনই বলরাম ও মায়া পাঁচুকে নিয়ে কোর্ট চত্বরে পৌঁছে যায়। সেখানে এসে বলরাম একটি ছাতা বের করে ছাতা ফুটালে তখনই দেখা যাবে পাঁচুকে আস্তে আস্তে নামিয়ে নেয় বলরাম ও মায়া। এদিকে দেখা যাবে গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে যায়, রিভলভার লুকিয়ে বলতে থাকে, আমাদের যে করে হোক বসের কথা অনুযায়ী ওই লোকটাকে উড়িয়ে দিতে হবে। যে করে হোক ওই লোকটাকে কিছুতেই বাঁচিয়ে রাখলে চলবে না। ও যদি বেঁচে থাকে তবে আমাদের বস ফেঁসে যাবে, আর বস ফাঁসলে আমাদের কি অবস্থা হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। এদিকে দেখা যাবে পাঁচু ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে, স্যার আমার কোনো ক্ষতি হবে না তো? এরপরে দেখা যাবে এদিকে সৌরভকে আশ্বাস দেয় মহিতোষ মজুমদার ও কর্ণ চ্যাটার্জি বলে, চিন্তা করবেন না, আমরা সমস্ত ব্যবস্থা করব। ও যতটা উড়ছে সে উড়াও ওর একদম থোপে টিকবে না। ওকে এমন ভাবে থুবড়ে ফেলবো ও বুঝতে পারছে না যে ও ও সবকিছু হাতের মুঠোয় এনেও আবার হাতছাড়া হয়ে যাবে। ও বুঝতে পারবে যে এই কর্ণ চ্যাটার্জির সঙ্গে লাগা এতটাও সহজ নয়। রথের উল্টো পাশে যদি আমি ওর ছবিটা না টাঙিয়ে দিতে পারি, আমার নামও কর্ণ চ্যাটার্জি নয়। এদিকে দেখা যাবে সীতার আড়াল থেকে সমস্ত কিছু দেখছে, আর এদিকে বলরাম ও মায়া পাঁচুকে নিয়ে কোর্ট চত্বরে ঢুকে পড়ে আর গুন্ডা দুটো পিছু করতে থাকে। এদিকে দেখা যাবে বাড়িতে সবাই মিলে ডাইনিং এ বসে কফি খাচ্ছে। তখনই চিপর্ণা বলে, আমি বুঝতে পারছি না আমার মেয়েগুলো কি করে এমনটা করতে পারে। আজকে আজকে ওরা নিজেদের ড্যাডকে বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে ওদের কারণে ওদের ড্যাড বিপদের মুখে পড়ে আছে, ওদের কারণেই আজকে এইসব কিছু হয়েছে। তখন এ কথা শুনে দেখা যাবে আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, কি বলছো এসব? তুমি তুমি আমাকে এভাবে কথা বলতে পারো না। তখনই প্রার্থনা বলে, কেন পারে না? অবশ্যই পারে। আজ যদি তুই তুই ওখানে ওখানে কথাগুলো না বলতি, তুই যদি ভিডিওটা না করতি, তবে তো কোনোভাবেই তোকে বাড়ি থেকে বের করে দিত না। তখনই ভূমিকা বলে, প্লিজ প্রার্থনা, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? ওর সঙ্গে এভাবে কথা বলার
কোনো রাইট নেই তোমার। তখনই দেখা যাবে এ কথা শুনে বাবিন বলে, এখানে এখানে সবাই কি সিন ক্রিয়েট করতে শুরু করেছো? এখানে সিন ক্রিয়েট প্লিজ করবে না। আমার জাস্ট সহ্য হচ্ছে না, আমি সহ্য করতে পারছি না এসব কিছু। তখনই আরাধ্যা বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি যে কি কষ্টে এসব কিছু করেছি শুধুমাত্র আমি জানি। আমি জানি যে আমি কেন করেছি এটা। কারণ কারণ আমি আর এই অন্যায়টা মেনে নিতে পারছি না। একের পর এক অন্যায়, একের পর এক খুন, একের পর এক রাহাজারি, এগুলো আমার আর ভালো লাগছিল না। তাই আমি এখান থেকে রুখে দাঁড়িয়েছি। আমি ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম কাবিরকে হয়তোবা আমি শুধরে দিতে পারবো, কিন্তু না, কাবিরও শুধরাবার নয়। কাবিরও ওর ড্যাডের মতোই হয়ে গেছে। ও ড্যাডের মতোই কখনো শুধরাবে না। তাই আমি ডিসিশন নিয়েছি যে আমার আমার ছোটি ভাইয়ের পাশে দাঁড়ানো দরকার। এরপরে দেখা যাবে চিপর্ণা যখনই আরাধ্যাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই ভূমিকা এসে চিপর্ণার হাত ধরে ফেলে আর বলতে থাকে, একদম ওর গায়ে হাত তুলবেন না। আমি তো ওর কথার মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তবে আপনি কেন মারতে চাচ্ছেন ওকে? আপনি বুঝতে পারছেন না আপনার মেয়ে কি চাইছে? আপনার মেয়েকে এভাবে আপনি কেন মারছেন? ও তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাই না? ওর সঙ্গে এভাবে ব্যবহার করার তো কোনো রকম কোনো মানে হয় না, তাই না? তখনই বাবিন বলে, প্লিজ ভূমিকা, তুমি আমাদের পরিবারের মধ্যে কথা বলো না। তখনই ভূমিকা হাসতে থাকে আর বলতে থাকে, বাহ বাবিন, তুমি কি এই কথাটা বলতে পারলে? তবে কি আমি তোমাদের পরিবারের কেউ নই? এই কথাটা তোমার বলতে একবারও বাধলো না? তখন এই কথা শুনে বাবিন বলে, না, আমার একবারও বাধেনি। কারণ কারণ তুমি আমাদের পরিবারের হয়ে কখনো ভাবোইনি, কখনো আমাদের পরিবারের পাশে দাঁড়াওইনি। সবসময় শুধু ন্যায় অন্যায় নিয়ে কথা বলে এসেছো। এদিকে দেখা যাবে প্রাচী বলতে থাকে, তোমরা কি চাইছো? এভাবে কেন নিজেদের মধ্যে ঝামেলা পাকাচ্ছ? এভাবে এভাবে খাবার টেবিলে বসে সবাই মিলে যদি এরকম ঝামেলাই করে যাও, তবে এখানে খাবার না খেয়ে ঝামেলাটা করলেই তো বেটার হয়, তাই না? তখনই দেখা যাবে আরাধ্যা বলে, আমি যা করেছি বেশ করেছি। এতে এতে আমার পস্তানোর কিচ্ছু নেই। আমি কোনো কিছুতে দুঃখ পাচ্ছি না। তখনই দেখা যাবে এই কথা শুনে ঋতুপর্ণা বলে, হ্যাঁ তাই তো, তুই তো এখন বুঝতে পারবি না। আমার তো কপাল পুড়ছে, তাই না? তোর তো কিছুই নয়। তোর বাবা যদি ফিরে না আসে, তবে আমার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস একবারও? তখনই আরাধ্যা বলে, তখন না হয় দেখা যাবে, এখনকারটা বাদ দাও। তখনই কথা শুনে দেখা যাবে ভূমিকা আরো বলতে থাকে, আচ্ছা, তোমরা কেন অযথা আরাধ্যাকে এভাবে এভাবে জোর জবরদস্তি করছো বলো তো? আয়ুষী আরাধ্যের মানসিক সমস্যা আছে। ওরা ওরা মানসিকভাবে একদম প্রস্তুত নয়। তোমরা যে প্রশ্নগুলো করছো ওদের, ওরা এই প্রশ্নের উত্তর দিতে একদম পারবে না। এদিকে দেখা যাবে আদালত চত্বরে পরশুরাম তটিনীকে বলে, আমাকে একটু বেরোতে হবে। পাঁচুকে নিয়ে ওরা ভেতরে ঢুকে পড়েছে। ওকে টার্গেট করা হবে। আমার বিশ্বাস ওকে টার্গেট করবে ভিজিট লাহিড়ী। তাই আমাকে ওকে ওকে গিয়ে প্রোটেক্ট করতে হবে। তটিনী একদম সাবধানে থাকবে, একদম ভয় পাবে না। কোনো কিছুতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি নির্দোষ প্রমাণ করব, তারপরে নিজে দম নেব। এর আগে নয়। আমি জানি যে তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই। আমি আমি কিছুতেই তোমাকে দোষী প্রমাণিত হতে দেব না। কিছুতেই না। না দোষ করে কিছুতেই আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ফিরাবো না। তখনই এই কথা শুনে দেখা যাবে বলরাম ও মায়া পাঁচুকে নিয়ে কোর্ট চত্বরে চলে আসে। তখনই দেখা যাবে বলরাম পাঁচুকে বলে, আপনারা কিন্তু একদম সাবধানে আসবেন। এদিকে দেখা যাবে গুন্ডাগুলো পাচিত্যকে রিভলভার তাক করে ধরে থাকে। তখনই সেখানে আসে পরশুরাম আর বলতে থাকে, তোরা নিচে বসে পড় বলরাম। এরপরে দেখা যাবে পাঁচু সহ নিচে বসে পড়ে বলরাম ও মায়া। ঠিক তখনই পরশুরাম গুন্ডা দুটোর হাতে শুট করে দেয়, যাতে করে তারা সেখানেই পড়ে যায়। এরপরে দেখা যাবে এটা করেই তখনই বলরামকে বলে, তুই ওকে নিয়ে হসপিটালে যা। ওখানে এমন জায়গায় রাখ, কেউ যেন ওর কোনো সন্ধান খুঁজে না পায়। ও যে এখানে আছে, আমার কাছে আছে, কেউ যেন কখনো জানতে না পারে। এ কথা শুনে দেখা যাবে পাঁচু অবাক হয়ে যায়। পাঁচু বলতে থাকে, এসব কি বলছো তোমরা? এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, হ্যাঁ রে, আমরা আমরা যা বলছি একদম ঠিক বলছি। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, তোর তোর ফায়ার আর্মসটা আমাদের কাছে দে। আসলে আদালতে তো কোনো রকম কোনো অস্ত্র অস্ত্র অ্যালাউড নয়, তাই না? তখনই পরশুরাম বলে, ঠিক কথা মনে করেছিস, ভালো হয়েছে। আমি তো বলতে চাচ্ছিলাম, হঠাৎই ভুলে গিয়েছিলাম। এরপরে দেখা যাবে বলরাম ও মায়া গুন্ডা দুটোকে নিয়ে সেখান থেকে চলে গেলে আড়াল থেকে দেখতে থাকে শীতল। এরপরে দেখা যাবে এদিকে চিপর্ণা আরাধ্যাকে যা নয় তাই বলে বকাঝকা করতে থাকে। তখনই আরাধ্যা এসে বলে, প্লিজ মা, বোঝার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে যেটা করছো সেটা একদম ঠিক করছো না। তুমি আমার সঙ্গে এরকম ভাবে অন্যায় করতে পারো না। তখনই এ কথা শুনে দেখা যাবে
বাবিন বলতে থাকে, কেন পারে না? তুই তো বুঝতে পারছিস না, তুই নিজেরটা না বুঝে অন্যেরটা বুঝতে যাচ্ছিস, তাই না? তখনই চিপর্ণা বলে, আচ্ছা, তুই যে তোর কথা বলছিস, তুই আমারটা কি বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস যে তোর ড্যাডির যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি যে কতটা কষ্ট পাচ্ছি। তোর ড্যাডির কোনো খোঁজ নেই, তোর ড্যাড কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, কোনো 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 রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখনই আরাধ্যা বলে, আমি আমি জানি যে ড্যাডির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু ড্যাড তো কম অন্যায় করেনি, তাই না? এটাও যদি ড্যাডের একটা প্ল্যান হয়ে থাকে, কারণ ড্যাড তো এরকম প্ল্যান আগে অনেক করেছে, তাই না? যদি সত্যি সত্যি ড্যাড নিজে নিজে আত্মসমর্পণ করে বলে থাকে যে ড্যাড এখন নির্দোষ, ড্যাডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এ কথা শুনে প্রার্থনা বলে, সত্যি তোকে দেখে আমার অবাক লাগছে, তোর মতো মেয়ে যেন আর কোনো বাবার ঘরে না জন্মায়। তখনই আরাধ্যা বলে, প্লিজ প্রার্থনা, এভাবে কথা বলিস না, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, তোর কোনো রকম কোনো রাইট নেই। এরপরে দেখা যাবে বাবিন বলতে থাকে, আমি সত্যি বুঝতে পারছি না তোমরা এখানে অযথা কেন কথা বাড়াচ্ছ। তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে দীপালি এসে বলতে থাকে, তুমি কেন কেন এরকম করে বলছো? তুমি তো ভালোভাবে বলতে পারো, তাই না? তোমার এই কথাগুলো সত্যি অনেকটাই মিসবিহেভ লাগছে, তোমার কথাগুলো সত্যি অনেকটাই অনেকটাই আমাদের আমাদের পছন্দ হচ্ছে না। তখনই ভূমিকা বলে ওঠে, সত্যি আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন মামুনি। এই যে বাবিন, বাবিনকে আমি এতটা ভালোবাসি, ওকে আমি বারবার বুঝিয়েছি, তুমি তুমি একদম পাগলামো করবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন চিপর্ণা বলতে থাকে, হয়েছে মা, তুমি অনেক ভেবেছো আমাদের পরিবারের জন্য, আর ভাবতে হবে না, তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তখনই ভূমিকা বলে, আপনাদের কথাগুলো সত্যি অনেক রুড বিহেভ, আপনাদের কথাগুলো সত্যি জাস্ট মেনে নেওয়া যায় না। আপনারা যে কথাগুলো বলেন, যেভাবে কথা বলেন, এটা সত্যি একদম একদম না ভাবার মতো। এ কথা শুনে দেখা যাবে তখনই তখনই ভূমিকাকে প্রার্থনা বলে, আচ্ছা বৌমনি, তুমি যে লেকচার গুলো দিচ্ছ, তোমার এখানে লেকচার গুলো শুনতে ভালো লাগছে না, তুমি বরং অধ্যাপিকা হয়ে ওই ওই কোন স্কুলে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও, ওখানে গিয়ে তুমি তুমি এই এই অ্যাডভাইস গুলো দিও এখানে প্লিজ, আর এখানে এত কথা বলো না। তখনই বাবিন বলতে থাকে, কি হলো, কথা শুনছো না তুমি? ওরা কি বললো সেটা শুনে চলে যাও। এরপরে দেখা যাবে তখনই তখনই দেখা যাবে ভূমিকা বলতে থাকে, আমার অ্যাডভাইস গুলো যে একটাও মিথ্যে নয়, একটাও বাজে অ্যাডভাইস নয়, এটা এটা যখন তুমি তোমার ভালো মন্দে দেখবে, যখন নিজের বিবেক বুদ্ধি দেখবে, তখন বুঝতে পারবে যে আমার এই ব্যবহারটা একদম একদম ভুল ছিল না, আমার এই ব্যবহারটাই একদম ঠিক ছিল, একদম পারফেক্ট ছিল। কিন্তু তুমি তুমি যে রংটা বদলেছো, এটা সত্যি একটা ভেদ ছিল, এই ভেদটা আমরা ধরতে পারিনি। তখন এ কথা শুনে দেখা যাবে ত্রিপর্ণা বলতে থাকে, আমার মনে হচ্ছে আমার এই দুই মেয়েকে কুপিয়ে হত্যা করি, আর নিজেও হত্যা করে নিজেকে নিজেই হত্যা করে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তখন এই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় সবাই। এরপরে চিপর্ণা আরো কাঁদতে থাকে। তখনই দীপালি এসে বলে, কি ব্যাপার, তুমি এভাবে কেন কেন আরাধ্যাকে কথা শোনাচ্ছ? ও তো প্রচন্ড ম্যাচুরেট, তাই না? এরপরে ওকে এভাবে কথা শোনানোর তো কোনো মানে হতে পারে না। তখনই দেখা যাবে চিপর্ণা বলে ফেলে, হ্যাঁ, তোমার মেয়ে তো আর এরকম হয়নি, তাই না? আমার তো দুটো মেয়ে এভাবে আমার দুটো মেয়ে আমার বিরুদ্ধে, আর যদি আজকে আজকে তোমার দেওরের জায়গায় আমার তোমার তোমার স্বামী থাকতো, তুমি কি মেনে নিতে পারতে? এর কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় দীপালি। দীপালি বলতে থাকে, কি বলছিস এসব? তুই তুই এসব কথা আগে কেন বলিসনি আমাকে? তখন এই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, কই না তো। এরপরে দেখা যাবে তখনই দেখা যাবে দীপালি বলতে থাকে, আমি তো জিতকে নিজের ভাইয়ের মতো দেখেছি, তুমি এই কথাগুলো কি করে বলতে পারলে? তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি তো জিতকে সবসময় দেওর নয়, নিজের ভাইয়ের চোখে দেখেছি, নিজের ভাইয়ের মতো করে আগলে রেখেছি, কিন্তু আজকে তুমি যে কথাটা বললে, সত্যি এই কথাটা শুনে আমার অনেকটাই খারাপ লাগলো। এরপরে দেখা যাবে ভানু এসে আরাধ্যাকে বলে, আজকে তোমার কারণেই সংসারে এত অশান্তি, তুমি যদি কোনো রকম কোনো ঝামেলা না করতে, নিজের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে না আসতে, তবে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। এই কথা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। এরপরে প্রাচী বলতে থাকে, তুমি এভাবে কেন কথা বলছো? এভাবে এভাবে কথা বলতে পারো না, জেম্মার সঙ্গে এভাবে কথা বলা তোমাদের কোনো রাইট নেই। তখনই এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে,
আমি সত্যি আপনাদের কারোর কথা বুঝতে পারছি না। আপনারা যে এতটা নিচে নামতে পারেন আপনাদের দেখলেই বোঝা যায়। এরপরেই ত্রিপর্ণা বলতে থাকে, প্লিজ তোমাদের আর আমাদের নিয়ে ভাবতে হবে না। আমরা নিজেদেরটা নিজেরা ভেবে নেব। নিজেদেরটা নিজেরাই বুঝে নেব। আমরা বুঝে নেব যে কি ধুয়ে কি করতে হবে। এভাবে অযথা কথা বলে কোনো লাভ নেই, তাই না? তখনই দেখা যাবে ত্রিপর্ণা বলে, হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। তুমি আর আমাদের মাঝখানে এসে কথা বলার চেষ্টা